আচ্ছা, দূরত্ব কি ভালোবাসা কমিয়ে দেয়, নাকি দূরত্বে ভালোবাসার ঔজ্জ্বল্যতা আরও বৃদ্ধি পায়? দূরত্ব নিয়ে মতবিরোধ থাকলেও ভালোবাসা কোনো বিরোধিতার বস্তু নয়। ভালোবাসা একটা অনুভূতি। কাছে থেকে দূরে গেলেও হয়তো হারানোর ভয় থাকে না, যদি ভালোবাসা খাঁটি হয়। তাই ভালোবাসার মানুষটা দূরে থাকুক বা কাছে, ভালোবাসতে থাকুন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প, আর রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। আজ আপনারা শুনবেন লেখক শেখ ইফরাজের কলমে তুমি আশেপাশে থাকলে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের গল্পগুলো শুনুন এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন, যাতে আমাদের কাজগুলি আরও অনেকের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, তুমি আশেপাশে থাকলে। সকাল থেকেই এখানের পরিবেশটা বেশ উত্তপ্ত। জুন মাসের ঘাম ঝরানো গরম তো আছেই, তাছাড়া একটুও হাওয়া বইছে না। গাছের পাতা অবধি যেন চুপ করে আছে, তাদের সূক্ষ্ম নড়াচড়াও বন্ধ হয়ে গেছে। শুধু প্রকৃতির উত্তাপই নয়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দম্পতির মধ্যেকার পরিবেশও বেশ উত্তপ্ত ও উত্তেজিত। মেয়েটিকে দেখেই মনে হচ্ছে বেজায় চটেছে, আর নিরীহ দেখতে ছেলেটি তাকে যথাসাধ্য মানানোর চেষ্টা করছে। কিন্তু ম্যাডাম যে পরিমাণে রেগে আছে, তাতে তাকে সামলানো যে ভারী কঠিন ব্যাপার তার ছেলেটির কপাল দিয়ে বেয়ে আসা ঘামের বিন্দু থেকেই অনুমান করা যাচ্ছে। মেয়েটির মুখ বেজায় লাল হয়ে গেছে রাগে। এমনিতেই গায়ের রং অতি ফর্সা ও উজ্জ্বল, তার উপর রেগে যাওয়ার কারণে তার মুখ সম্পূর্ণ লাল টমেটোর মতো লাগছে দেখতে। চোখে মুখে ছেলে মানুষের ছাপ স্পষ্ট। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে ছেলেটি মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো এবং তার হাতটা চেপে ধরল। হাতটা ছাড়বে তুমি সৌরভ? না, ছাড়বো না। কি করবে তুমি মিসেস অনন্যা? হাতটা তুমি ছাড়বে কিনা বলো। না, আমি ছাড়বো না। কি করবে তুমি? হাতটা ছাড়ো না সৌরভ, না হলে আমি চিৎকার করে লোক জড়ো করবো। না না, আমি তাও ছাড়বো না। করো, তুমি যা করবে করো। লোক জড়ো করবে করো। লোক কি আর বলবে? নিজের বউয়ের হাত ধরেছি, কে কি বলবে আর? আমি আপনাকে চিনি না, কে আপনি? হাত ছাড়ুন, না হলে লোক জড়ো করবো আমি চিৎকার করে। করে দেখতে পারো, নো প্রবলেম। কেউ আছেন? প্লিজ হেল্প। এই ব্যক্তি আমার হাত ধরে টানছে। হেল্প হেল্প, বাঁচাও। এই তুমি তো সত্যি লোকজন জড়ো করে ফেলবে। চুপ করো, চুপ করো, প্লিজ চুপ করো। না, আমি চুপ করব না। কেউ কি আছেন? এনিওয়ান হেল্প মি প্লিজ। সৌরভ বাধ্য হয়ে অনন্যার মুখে তার হাতটা আস্তে করে চেপে। উফ, সরি আমার মা, আমার ঘাট হয়েছে তোমার সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে। যদি জানতাম তুমি এমনভাবে রেগে যাবে তবে করতামই না প্র্যাঙ্ক। আমি এই কান ধরে সরি বলছি। একটু সামান্য প্র্যাঙ্ক করলে এমন রেগে যাওয়ার কি আছে? রেগে যাওয়ার কি আছে? হ্যাঁ, রেগে যাওয়ার কি আছে? এভাবে কাউকে ভয় পাইয়ে দেওয়ার পর বলছো রেগে যাওয়ার কি আছে? এই বলে অনন্যা সৌরভের চুল ধরে টানতে লাগলো। সৌরভ চোখ বুজে খানিকক্ষণ চুপ করে। আরে বাবা, এবার তো সরি বললাম, আর কত রাগ করবে? মেরেও তো নিলে, আর কি চাই বলো? কিচ্ছু চাই না আমার, যাও তো। বলেই মুখ ভেঙালো অনন্যা। ব্যাপারটা তো ভালো হলো না। ম্যাডাম বেজায় চটে গেছেন। এবার এনাকে শান্ত করা অনেক কঠিন ব্যাপার। সৌরভ খানিকক্ষণ চুপ থেকে ভাবলো যে কিভাবে অনন্যাকে ঠান্ডা করা যায়। আর কতক্ষণ রাগ করে থাকবে বলো? এবার তো আমায় ক্ষমা করে দাও। অনন্যা কিছুই বলে না, ও অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে। কি করলে এখন তোমার রাগ কমবে? জানি না, নিজে ভাবো। আচ্ছা, ভাবছি। তুমি আইসক্রিম খাবে? না, খাবো না। কি খাবে সেটা বলো। আমি কিচ্ছু খাবো না। সৌরভ এবারে বেশ চিন্তিত হয়ে পড়ল।
আজ সে অনন্যাকে একটু বেশি রাগিয়ে দিয়েছে। স্টেশনে পৌঁছে সে ফোন করে জানিয়েছে যে আজ সে আসতে পারবে না। অনন্যা স্টেশনে এসে এই খবর শুনে বেশ হতাশ হয়েছে, দুঃখও পেয়েছে। কিন্তু সৌরভের আসল প্ল্যান ছিল ওকে সারপ্রাইজ দেওয়ার, কিন্তু এখানে ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেল। সারপ্রাইজ দিতে গিয়ে অনন্যাকে রাগিয়ে দিল সৌরভ। ওদের ভালোবাসা আর 5টা প্রেমিক প্রেমিকার মতো নয়। ওদের ভালোবাসার মধ্যে সবই ঠিক আছে, শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে দূরত্ব। অনন্যার বাড়ি সোদপুর এবং সৌরভের বাড়ি মুর্শিদাবাদের একটি অঞ্চলে। ঘটনাক্রমে এক বিয়ে বাড়িতে অনন্যার সাথে সৌরভের পরিচয় হয়। অনন্যার মেজ পিসির মেয়ের বিয়ে ছিল। তখন অনন্যা ক্লাস 10-এ পড়ত। ঘটনাক্রমে সৌরভের সাথে অনন্যার সেই বিয়ে বাড়িতে পরিচয় হয় এবং তারপর বন্ধুত্ব ও ধীরে ধীরে ভালো লাগা এবং সবশেষে প্রেম। সৌরভ ছিল পাত্রপক্ষ। পাত্রের বাবার এক অফিস কলিগের ছেলে সৌরভ। অনন্যা প্রথমে সৌরভকে ভালোভাবে লক্ষ্যই করেনি, কিন্তু সৌরভ তাকে প্রথম থেকেই লক্ষ্য করেছে। তাকে নিজের মনের কথা বোঝাবারও অনেক চেষ্টা করেছে, কিন্তু অনন্যা নিজের দুনিয়ায় মগ্ন, তার কোনো খোঁজই নেই এদিকে। শেষ দিন সৌরভ একটা চিঠি লিখে অনন্যার দিকে ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই চিঠি একটি বাচ্চা ছেলের কাছে চলে যায়। বাচ্চাটি সেই চিঠি দিতে কিছুতেই রাজি নয়। অনেক বুঝিয়ে আইসক্রিমের লোভ দেখিয়ে সৌরভ সেই চিঠিটা নিয়ে নেয় ও ওই বাচ্চাটির হাত দিয়ে চিঠিতেই অনন্যা অবধি পৌঁছয়। অনন্যা চিঠিটি পড়ে। চিঠিটা কিছু এইরকম ছিল: প্রিয় অনন্যা, আমি অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে প্রথম দেখাতেই আমার হৃদয় তোমাকে আপন করে নিয়েছে। অনেক চেষ্টা করেছি তোমাকে নিজের মনের কথা বলতে, কিন্তু তুমি তো এদিকে নজরও দাওনি। সে যাই হোক, আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সাথে ভালোভাবে বন্ধুত্ব করতে চাই। তুমি এবার নিজের মতামত জানিও। তোমার মতামতের অপেক্ষায় রইলাম। ইতি, সৌরভ। চিঠিটা পড়ে অনন্যা প্রথমে একটু অবাকই হয়, তারপর চিন্তিত হয়ে পড়ে যে চিঠিটার জবাব সে দেবে কি দেবে না। অনেক ভেবে অনন্যা সিদ্ধান্ত নেয় যে সে জবাব দেবে। সেও জবাব জানায় ওই বাচ্চাটির মাধ্যমে। সে জানায় যে এভাবে অচেনা কারোর সাথে ভালোবাসার সম্পর্কে যাওয়া সম্ভব নয়, বন্ধুত্ব করতে চাইলে করতেই পারো। তারপর সে নিজের ফোন নাম্বারটা দিয়ে দেয়। সৌরভ জবাব শুনে কিঞ্চিত হতাশ হয় এবং ভাবে যে সরাসরি মনের কথা বলে দিলে হয়তো ভালো হতো। তবু সে যে ফোন নাম্বারটুকু দিয়েছে এটাই অনেক বড় কথা। সৌরভ ভাবে যাই হোক, বন্ধুত্ব তো করেছে, এটাই অনেক। এভাবেই 1 বছরের মধ্যেই ওদের বন্ধুত্বের গল্প ধীরে ধীরে প্রেমের উপন্যাসে পরিণত হয়। আর আজ তাদের সম্পর্কের 5 বছর পূর্ণ হলো। তারা প্রতিবারই যখন দেখা করে কোনো বিশেষ মুহূর্তে কিংবা কোনো বিশেষ দিনে, ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, দুর্গা পুজো, এমন উৎসবে, কিংবা এমনি সময় যখন দেখা হয়, বছরে খুব সম্ভবত 3 কি 4 বার দেখা হয়। আর না হলে ফোনেই যা কথা হয়, চ্যাট কিংবা কল, এটা ছাড়া সামনাসামনি কথা হয় না বললেই চলে। এক কথায় তাদের সম্পর্ককে লং ডিস্টেন্স রিলেশনশিপ বলা যেতেই পারে। কিন্তু তাদের দূরত্ব যতই হোক না কেন, তাদের হৃদয়ের দূরত্ব অনেক কম। খুব কাছাকাছি যেন তারা একে অপরের, এমন মনে হয়। তাই আজকে বছরের প্রথম দেখা, তাই সৌরভ যেভাবে অনন্যাকে ভয় দেখিয়ে দিয়েছে তাতে তার রেগে যাওয়াটাই স্বাভাবিক। অনন্যাও তখন রেগে দাঁড়িয়ে রয়েছে। সৌরভ এবার অনন্যার হাতটা আলতো করে চেপে ধরে। চলো, কতক্ষণ আর এখানে দাঁড়িয়ে থাকবে? অনন্যা কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকে সৌরভের সাথে। সৌরভ হাঁটতে হাঁটতে গিফটের আংটিটা একটু সামলে পকেট থেকে বের করে নেয়। কিছু দূর যাওয়ার পর একটা ফাঁকা পার্কের মধ্যে ঢোকে ওরা। সেখানে ঢুকেই সৌরভ অনন্যাকে একটা বেঞ্চের কাছে নিয়ে যায়। সেখানে লোকজন নেই বললেই চলে। সৌরভ এবারে অনন্যার সামনে হাঁটু গেড়ে বসে, আংটিটা বার করে তাকে প্রপোজ করে। আর রাগ করে থেকো না প্লিজ, আমার কি ভালো লাগে তোমাকে রাগাতে। অনন্যা মুখে হাত দিয়ে কিছুক্ষণ বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে থাকে সৌরভের দিকে।
তারপর আলতো স্বরে বলে, ঠিক আছে, পরের বার দেখে যেন এটা না। সৌরভ তাকে হাতে আংটিটা পরিয়ে দেয়। এই যে আমাদের এঙ্গেজমেন্ট কমপ্লিট। এবার থেকে তুমি আমার বউ, এটা অস্বীকার করতে পারবে না। অনন্যা হাসতে হাসতে মুখে হাত চেপে ধরে। আমি কখনো করিও না। শুধু রাগ করলেই হবে, একটু ভালোবাসতেও তো হবে। কেন? তোমাকে ভালোবাসি না জানো? কোথায়? কোথায় মানে? কোথায় মানে হচ্ছে, এই বলে সৌরভ অনন্যাকে নিজের কাছে টেনে নিল। ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরল। তাদের জোর এমনই যে বাতাসও তাদের মাঝখান দিয়ে বইতে পারবে না, এতটাই মজবুত জোর তাদের হৃদয়ের মাঝে। শত দূরত্বে থাকলেও এই দুই হৃদয় কখনো ছিন্ন হবে না। তাদের হৃদয়ের মধ্যেকার বোঝাপড়া, মিল, ভালোবাসা, আদর, যত্ন, চিন্তাভাবনা সবই তাদের এই দূরত্বকেও এমনভাবে নিকট করে রেখেছে যেন তারা একে অপরের খুব আশেপাশে থাকে। কেউ কাউকে ডাকলে সে এক্ষুনি ছুটে আসতে পারে 7 সমুদ্র 13 নদী পার করে তার প্রিয়জনের ডাকে সাড়া দিতে। তাদের মনের মিল এমন, ঠিক যেন মেঘ আর বৃষ্টি, যেন এক নদীর দুপারে দুটি উপকূল। শুধু নদীটি তাদের দূরত্বের একমাত্র কারণ, না হলে তাদের প্রেমের নৌকো শত ঝড়, বৃষ্টি, বন্যা, খরা, সুনামিকেও উপেক্ষা করে ছুটে যাবে নদী পার হয়ে। প্রায় মিনিট 20 তারা ওভাবেই একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। তারা মনের মধ্যে জমা সব চিন্তাভাবনা, কষ্টকে ভুলিয়ে দিতে চায় এক নিমেষে। শুরু করতে চায় আবার এক নতুন অধ্যায়। এবার হয়েছে, ছাড়ো। আধ ঘন্টা হতে যাচ্ছে প্রায়। আধা ঘন্টা কি, আমি 24টা ঘন্টাও এভাবে থাকতে রাজি আছি তোমার সাথে। তাই নাকি? হ্যাঁ তাই। প্রায় 6 মাস পর আমরা দেখা করছি আবার। এই 6 মাসের প্রতিটা দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ডের অভাব এখন পূর্ণ করব। 6 মাসটা যে কতখানি সময় মনে হয়েছে আমার জন্য, তা আমি বলে বোঝাতে পারবো না। প্রতিটা দিন তোমাকেই মনে পড়তো খালি। ইচ্ছা করতো তোমার এই শান্ত চোখের দৃষ্টিতে এক নজরে চেয়ে থাকতে। ইচ্ছা করতো তোমার এই আলতো মুখের চাহনিকে উপভোগ করতে। ইচ্ছা করতো তোমার কোমল শীতল হাতের স্পর্শ নিতে। প্রতি মুহূর্তে যেন নিজেকে অসহায় মনে হতো। আমারও তাই। এভাবে 2-3 বার দেখা করে কি হবে বলো? কিছু আর করার নেই, কি করবে বলো? আমাদের বাড়ি এত দূর যে ঘন ঘন দেখা করাটা ভীষণ কঠিন ব্যাপার। সেটা অবশ্য তোমার পক্ষে বেশি, আমি তাও ম্যানেজ করে নিতে পারবো। একটা উপায় আছে যাতে আমাদের রোজ দেখা হবে অবিলম্বে। কি উপায়? অনন্যা একটু দুষ্টু হাসি হেসে বলল, তোমার পদবি আমার নামে করতে হবে। সৌরভও এক গাল হাসি হেসে অনন্যার দুগালে হাত দিয়ে আদর করে বলল, আমিও সেটাই চাই, কিন্তু বয়স যে এখন সঠিক না। এখনো 1 বছর অপেক্ষা করতে হবে। তখন তুমি সবসময় আমার পাশেই থাকবে, আমার সাথেই থাকবে। সেটাই। তা এখন কোথায় যাওয়া হবে শুনি? বলো কোথায় যাবে? আমি আর কি বলবো, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যেতে হবে। সেটা যদি আমার হবু শাশুড়ি মার কাছেও হয়, তাও যেতে হবে। সৌরভ বুঝলো অনন্যার রাগ উধাও হয়ে গেছে। এছাড়া ওর মেজাজ যে বেশ ভালো আছে সেটাও বুঝলো সৌরভ। চলো তবে একটা রেস্টুরেন্টে যাই। চলো। তারা দুজন হাত ধরে হাঁটতে আরম্ভ করলো। হঠাৎই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। মনে হয় যে বৃষ্টি নামবে ঝমঝমিয়ে। আশঙ্কাটাও ভুল হলো না। বৃষ্টি নামলো তো নামলো, একেবারে ঝমঝম করে নামলো। লোকজন দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলো যে যার গন্তব্যের জন্য। ভেজা শরীরে দুজন দুজনের হাত ধরে দৌড়াতে থাকলো কোনো ছাউনির খোঁজে। দৌড়াতে দৌড়াতে একটা দোকানের নিচের ছাউনিতে দাঁড়ালো। দুজনেই আধ ভেজা শরীরে, মুখে অস্বস্তির ভঙ্গিতেই একে অপরের দিকে চেয়ে রইল।
এই বৃষ্টি তাদের সমস্ত প্ল্যান মাটি করে দিল, মাটি বলা ভুল, কাদা করে দিল। এতটাই পরিমাণ বৃষ্টি হয়েছে যে চারিদিকে কর্দমাক্ত হয়ে উঠেছে। অনন্যা অস্বস্তির ভঙ্গিতে মুখ করে বলল, দূর, ভালো লাগে না এসব। বছরে প্রথমবারের ডেটটাকে এই বৃষ্টিটা এসে পুরোপুরি কেটে দিল। এবার ঘুরবো না জামা সামলাবো? কিচ্ছু হবে না। বৃষ্টি আজকের দিনটাকে আরো রোম্যান্টিক করার জন্য নেমেছে। বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটার মজাই আলাদা। হ্যাঁ, তারপর জামা কাপড় নোংরা হোক, মার কাছে কথা তো আর তোমাকে শুনতে হবে না, সেটা আমাকেই শুনতে হবে। আচ্ছা, তোমার জামা নোংরা হবে না, চিন্তা নেই। তোমাকে হাঁটতেই হবে না, আমি তোমাকে কোলে তুলে কাদা রাস্তা আর জল জমে থাকা রাস্তাগুলো পার করিয়ে দেবো। তাই নাকি? আর যদি দুজনেই কাদায় মুখ থুবড়ে পড়ি তখন? অত সহজ না শোনা। তবে দেখা যাবে। ঠিক আছে, ওই দেখো বৃষ্টিটা একটু কমেছে। ছিটে ফোটা বৃষ্টি পড়ছে এখনো, পুরোটা থামুক, তারপর বেরোবো না হয়। না, এখন এই বৃষ্টিতেই আমরা বেরোবো। কেন? উফ, তুমি বড্ড বোরিং। এটা একটা রোমান্টিক ব্যাপার হবে। বৃষ্টি ভেজা নির্জন রাস্তা, ঝিরিঝিরি বৃষ্টি, আর আমরা দুজন হাত ধরে হাঁটছি। আজ কেউ নেই, শুধু আমি, তুমি আর বৃষ্টি। অনন্যা খানিকক্ষণ লাজুক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রইল, তারপর চোখ তুলে বলল, ঠিক আছে, চলো। সৌরভ তার হাতটা শক্ত করে ধরল। তারপর দুজন ওই সদ্য বৃষ্টি হওয়া রাস্তায় হাঁটতে লাগল। সে এক মনোরম দৃশ্য। নির্জন নিষ্প্রভ রাস্তা, একটু ঝিরিঝিরি বৃষ্টি, ও সাথে দুজন ভালোবাসার মানুষ। বৃষ্টিটা ততক্ষণে থেমে গেছে। সৌরভ ড্রেসের দোকানের এক কোণে দাঁড়িয়ে রয়েছে। অনন্যা ড্রেস ট্রাই করছে তো করছেই, কিন্তু তার পছন্দ একটাও হচ্ছে না। এই নিয়ে পঞ্চমতম ড্রেসটা সে পাল্টে এসে জানালো যে তার এটিও পছন্দ হয়নি। সৌরভ হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল অনন্যার দিকে। কিছু বললেও সে আবার রেগে যাবে, তাই কিছু বলাও ঝুঁকিপূর্ণ। তাই সে ভাবলো ওর নিজেই বরঞ্চ একটা ড্রেস পছন্দ। আচ্ছা, তোমার যখন একটাও পছন্দের না, তখন আমি একটা পছন্দ করে দিই। হ্যাঁ, করে দাও, কিন্তু তোমার পছন্দ ভীষণ পুরনো পুরনো রকমের। কিছু ফ্যাশনেবল পেলে তবেই পছন্দ করো। তুমি দেখোই না আমার পছন্দ কেমন। এই বলে সে একটি নীল রঙের সুন্দর ড্রেস পছন্দ। আচ্ছা, যাচ্ছি তবে, দেখি কেমন পছন্দ তোমার। অনন্যা চেঞ্জিং রুমে ষষ্ঠবার প্রবেশ করলো এবং মিনিট খানেক বাদে যখন সে বেরোলো তখন সত্যিই তাকে একদম পরীর মতো লাগছিল। দুধে আলতা গায়ের রং, নীল রংটা তাকে বেশ। কেমন লাগছে? সৌরভ অপলক দৃষ্টিতে চেয়ে দেখছিল অনন্যাকে। তার আর কিছু হুঁশ ছিল না। সে তখন অন্য এক জগতের বাসিন্দাতে পরিণত হয়েছিল। এই, কি হলো বলো, কেমন লাগছে? অনন্যার ডাকেই আই এম টোটালি স্পিচলেস। আমার কাছে শব্দ নেই সৌন্দর্যকে বোঝাবার। লজ্জা লাগে আমার। অনন্যা ঈষৎ লজ্জা পেয়ে হাসতে হাসতে কথাটা বলল, তুমি আমার নীল পরি, আমার স্বপ্নের জগতের রাজকন্যা তুমি। এই রাজ্যে থাকবে শুধু আমাদের ভালোবাসা আর তার নিদর্শন। থাক থাক, অনেক হয়েছে, এবার যেতেও তো হবে নাকি? যাও, চেঞ্জ করে এসো, আমি নিচে গিয়ে অপেক্ষা করছি। তাড়াতাড়ি আসার চেষ্টা করো। ড্রেসটা নিয়ে সৌরভ ও অনন্যা দোকান থেকে বেরিয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে তারা এক রেস্টুরেন্টের রাস্তায় পৌঁছলো। রেস্টুরেন্টটিতে গিয়ে তারা বসল। চারিদিকে সেই রকম লোকজন নেই, বেশ নিরিবিলি জায়গাটা। সচরাচর রোববার এমন ফাঁকা রেস্টুরেন্ট পাওয়া যায় না যেখানে শান্তিতে একটু কথা বলা যাবে। দুটো ফ্রাইড রাইস ও চিলি চিকেন অর্ডার দিয়ে সৌরভ বসলো ভালো। বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়েছে? হ্যাঁ, তোমার? হ্যাঁ, আমিও খেয়েই এসেছি। জানি জানি কত খেয়ে এসেছো, ওই একটা স্যান্ডউইচ খেয়ে এসেছো খুব জোর। আরে না মা, আমি ঠিক খেয়ে এসেছি। ঠিক আছে ঠিক আছে, আমার টাইমও আসবে,
কিসের টাইম? একটা সময় তো আমাকে এই বাচ্চাটার খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে। তখন ঠিকভাবে ঠিক সময় মতো না খেলে কানটা মুলে দেব। আমি সেই দিনেরই অপেক্ষা করি। অনন্যা কি হলো, মুখ ভেঙালে কেন? অনন্যা দুষ্টু হাসি হেসে বলল, কিছু না, এমনি। সৌরভও মিটিমিটি হাসলো অনন্যার দিকে। ওর এই ছেলে মানুষী ভাবগুলোই বেশ ভালো লাগে। ওর মুখের দুষ্টুমি ভরা মায়াবী চাহনি দেখলে মনটা শিথিল হয়ে আসে সৌরভে। সব ক্লান্তি, অবসাদ, দুশ্চিন্তা দূর হয়ে যায় ওর মুখের দিকে তাকালে। ওর শান্ত চোখের দৃষ্টি দেখে সব দুশ্চিন্তা, দুর্ভাবনারা দূর হয়ে যায়। খাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে সৌরভ বলল, আর কিছু খাবে? না না, আমার পেটে সইবে না আর। আচ্ছা চলো, তবে বেশি জোর করবো না। হাঁটতে হাঁটতে একটা আইসক্রিমের গাড়ির সামনে অনন্যা দাঁড়িয়ে গেল, ঠিক যেমন স্কুলের বাচ্চারা স্কুলের সামনে আইসক্রিমের গাড়ি দেখলে করে। সৌরভ, আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম কিনে দাও না। এত আকুতি মিনতি করার কি আছে? আমি কি তোমায় কখনো মানা করেছি? সৌরভ গিয়ে দুটো আইসক্রিম নিয়ে আসলো। তারপর দুজন আইসক্রিম খেতে খেতে সদ্য সূর্যাস্ত হওয়া রাস্তায় হাঁটতে লাগলো। সূর্য তখন নিষ্ক্রিয় হয়ে ঢলে পড়েছে আর আধার আসার প্রস্তুতি নিচ্ছে। মায়াময় সন্ধ্যার রাস্তায় দুজন একে অপরের গায়ে হেলান দেওয়ার ন্যায় হাঁটছিল। সৌরভের কাঁধে অনন্যার মাথা রেখে দিয়েছিল আর সৌরভ তার ডান হাত দিয়ে অনন্যাকে ধরে হাঁটছিল। তৃপ্তি ও সুখময় ক্লান্তির অনুভূতি নিয়ে তারা বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এবারে এই সময়টাই তাদের কাছে সবচেয়ে কষ্টদায়ক, ফেরার সময়টা। এই সময়ে তাদের দুই হৃদয়ে একই কষ্টদায়ক অনুভূতির সৃষ্টি হয়। তাদের দুই হৃদয় এক হওয়া সত্ত্বেও যেন পৃথক কোনোভাবে। তারা দুটো মানুষ আলাদা হয়েও যেন এক। তাই এই সময়টা সবচেয়ে যন্ত্রণাদায়ক লাগে তাদের। আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই। সুতরাং আবারও প্রতীক্ষায় কিছু টুকরো টুকরো স্মৃতি দ্বারাই দুজন দুজনের অন্তহীন ভালোবাসাকে সক্রিয় রাখবে। প্রেমের এই প্রদীপ যাতে নিভু নিভু হলেও আজীবন জ্বলতে থাকে। 7:05 ট্রেন আছে। জানি। কি হলো আবার? কিছু না। জানি কষ্ট হচ্ছে, কিন্তু আজ না গেলে যে কাল অফিসে বসের তিরিক্ষি মেজাজ সহ্য করতে হবে। আজকের কাটানো প্রতিটা মুহূর্ত আমাদের হৃদয়ে থেকে যাবে। আবার দেখা হবে তো, চিন্তা কেন করছো? কবে দেখা হবে সে তো ঠিক নেই কোনো। আবার সেই অপেক্ষা করতে হবে মাস 6। আচ্ছা, কষ্ট পেও না, আমি চেষ্টা করবো আরো তাড়াতাড়ি দেখা করার। আর তো মাত্র কটা দিন, তারপর তো আমরা এমনিতেও এক হয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, আমার ট্রেনটা কখন আছে দেখো তো। হ্যাঁ দেখছি, তোমার ট্রেন আছে 7:25 সময়। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখবে নিজের, আর ঠিক সময় মতো খাবার খেয়ে নেবে, কেমন? নিজের যত্ন নেবে, ঠিক আছে? তুমিও নিজের খেয়াল রাখবে আর সময় মতো খাওয়া দাওয়া করবে। ঠিক আছে। এবার দুজন দুজনকে অন্তিম বাড়ির মতো জড়িয়ে ধরল। আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই। হয়তো 4 মাস কিংবা 5 মাস, নয়তো অর্ধেক বছরও লেগে যেতে পারে। আসছি তাহলে, ঠিক আছে? বাড়ি পৌঁছে একটা কল করো। আচ্ছা। 24শে সেপ্টেম্বর 2020। টিভিতে একটা সিরিয়াল দেখছিল অনন্যা। তখন হঠাৎই ফোনটা বেজে উঠল। তড়িঘড়ি করে ফোনটা আনতে গিয়ে দেখলো সৌরভ ফোন করেছে। ঝটপট ফোনটা রিসিভ করলো অনন্যা। ওপাশ থেকে সৌরভের মৃদু কণ্ঠ ভেসে উঠল। হ্যালো। হ্যাঁ বলো। কি করছো? এই টিভি দেখছিলাম, তুমি? আমি এই অফিস থেকে জাস্ট ফিরলাম, ফ্রেশ হই তোমাকে ফোন করলাম। খাওয়া হয়েছে নাকি না খেয়ে বসে আছো? হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। পুজো তো চলেই এলো, তা দেখা কবে করছি আমরা? দেখি কোন দিন করা যায়। তুমি দিন ঠিক করে আমাকে জানিও।
ঠিক আছে, জানিয়ে দেব। বাড়িতে সব ঠিকঠাক আছে তো? ওই মোটামুটি আছে। তোমার বাড়িতে সবাই ঠিক আছে তো? বাবার শরীর এখন কেমন আছে? বাবার শরীর এখন আগের থেকে ভালো আছে। ডক্টর বলেছেন যে চিন্তার কোনো বিষয় নেই, এই বয়সে এমন হয়। থ্যাংক গড। তোমাকে কি একটা বলার জন্য বেশ আজকে ফোন করলাম। দাঁড়াও, মনে করতে দাও। ও হ্যাঁ, আমি এখন কলকাতাতে শিফট হচ্ছি। এখন থেকে দেখা করতে আর অসুবিধা হবে না তেমন। বাহ, ভালো তো তবে। এবার থেকে যখন তখন দেখা করতে পারবো, কোনো চিন্তা নেই। সেটাই ভাবছি সোদপুরেই শিফট হয়ে যাব এবার। তাহলে রোজই দেখা হতো আমাদের, কি ঠিক না? হ্যাঁ, এটাই তো বাকি আছে। আচ্ছা, রাখছি এবার, কাল কথা হবে। ঠিক আছে, ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি। হ্যাঁ, কাল যাতে অফিসে লেট না হয়। ঠিক আছে, তুমি ঘুমিয়ে যেও তাড়াতাড়ি। ঠিক আছে, রাখছি। ষষ্ঠীর সকাল, চারিদিকে লোকজনের ভিড়, ঢাক ঢোলের শব্দে মেতে উঠেছে বাঙালি। কাশফুলের গন্ধ, শরতের আকাশ, আর বাঙালির দীর্ঘ প্রতীক্ষিত প্রিয় উৎসব দুর্গাপুজো। না, তোমার সাথে যাব না। কেন? আমি আবার কি করলাম? তুমি কেন এই ব্ল্যাক শার্টটা পরেছো? আমি তোমাকে বলেছিলাম না নীল রঙের কিছু পরে আসবে? আমিও নীল শাড়ি পরেছি। আরে বললাম তো ওটা ভিজে ছিল, দেরি হয়ে যাচ্ছিল, তাই কালোটা পরেই চলে এসেছি। না, কেন তুমি ওটা পরলে না? আগে থেকে সব জামা কাপড় ঠিকঠাক করে রাখতে পারো না? আচ্ছা বাবা, সরি, আর হবে না এমন। সরি চাই না আমার। কি চাই তবে? জানি না। তুমি আবার ঝগড়া শুরু করলে অনন্যা। চুপ করো তো তুমি, বাঁদর একটা। কি বাঁদর আমি? তুমি আমাকে বাঁদর বললে? হ্যাঁ বললাম, তুমি বাঁদর না, তুমি একটা হনুমান। আমি বাঁদর হলে তুমিও তো বাঁদরের বউ, সেটা কি ভেবেছো? হ্যাঁ, এখন তো বলবেই, এখন তো বলবে। আমাকে তো এখন আর ভালো লাগবে না। এখানে তো অনেক সুন্দর সুন্দর মেয়েরা রয়েছে, এখন তাদের ভালো লাগবে তোমার। আমি কে তোমার? কথাটা শেষ করতে না করতেই সৌরভ অনন্যার মুখে আলতো করে একটা আঙুল চেপে ধরে তাকে চুপ করালো। চুপ চুপ একদম, আর কোনো কথা নয়। দুনিয়ায় সকল মেয়ে একদিকে আর তুমি একদিকে। আমার কাছে তোমার চেয়ে বেশি সুন্দর আর কেউ নেই। তুমি আমার কাছে বিশ্বের সমস্ত সৌন্দর্যের মধ্যে দেখা অন্যতম। তাই এইসব কথা একদম বলবে না। আর আমি তোমার কে? তাই তো, এটার উত্তরে একটাই কথা বলবো, তুমি আমার সব কিছু। আমার নিঃশ্বাস, আমার প্রশ্বাস, আমার হৃদয়, আমার আবেগ, আমার সব কিছুই তুমি। অনন্যা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কিঞ্চিত লজ্জা পেয়েই বলল, ঠিক আছে, অনেক ঝগড়া হলো, এবার চলো ওই দিকের প্যান্ডেল থেকে একটু ঘুরে আসি। সৌরভ বুঝতে পারল যে অনন্যা লজ্জা পেয়েছে। সেটা ওর ফর্সা মুখের লাজুক লাজে ভাবটা দেখলেই বেশ বোঝা যাবে। এটা অনন্যার বৈশিষ্ট্যের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য। তার মুখের স্নিগ্ধ উজ্জ্বলতা যেন আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মেলায় এবছর প্রচুর ভিড় হয়েছে। গত বছরের তুলনায় এই বছর একটু বেশি ভিড়। মেলার মূল আকর্ষণ ছিল মেলার এই ভিড়। নাগরদোলা, ব্রেক ড্যান্স, মিকি মাউস, ড্রাগন ট্রেন, এছাড়া আরও অনেক বাচ্চা কাচ্চাদের দোলনাও রয়েছে। তাছাড়া বিভিন্ন খাবার স্টল ও অন্যান্য কিছু স্টলও রয়েছে। সব মিলিয়ে বেশ জমজমাট পরিবেশ। আর এই জমজমাট পরিবেশেই লোকজনের ভিড়ে হারিয়ে গেছে অনন্যা। সৌরভ তাকে সব জায়গায় খুঁজে যাচ্ছে। প্রায় অর্ধেক মেলায় অনন্যাকে খুঁজেছে, তবুও তার দেখা পায়নি। দাদা, নীল শাড়ি পরা বছর কুড়ির একটা মেয়েকে দেখেছেন? ফর্সা, উজ্জ্বল বর্ণের, চেহারা একটু রোগা, উচ্চতা 5 ফুট খুব জোর। না দাদা, তেমন কাউকে তো দেখতে পাইনি। এত লোকের ভিড়ভাট্টার মাঝে খুঁজে পাওয়া বেশ শক্ত কাজ। আপনি না হয় অ্যানাউন্সমেন্ট করে দিন একটা, তাহলে নিশ্চয়ই খুঁজে পেয়ে যাবেন, যদি তিনি এই মেলার মধ্যে থেকে থাকেন। আচ্ছা দাদা, ধন্যবাদ। সৌরভ ভারী চিন্তায় পড়ে গেল।
প্রায় পুরো মেলায় সে অনন্যাকে খুঁজছে, কিন্তু কোথাও তার হদিশ মেলেনি। আর যদিও বা সৌরভ অ্যানাউন্সমেন্ট করায়, তো অনন্যা যে বেজায় চটে যাবে সেটা সে ভালো মতোই জানে। তাই উপায় না পেয়ে অগত্যা সে অনন্যাকে খুঁজতেই থাকে। মেয়েরা কোন কোন জায়গায় থাকতে পারে এমন জায়গাগুলোতে খুঁজলে অনন্যাকে পাওয়া যেতে পারে। সৌরভ এমন জায়গাগুলোই খুঁজতে লাগলো। কিছু দূর অবধি এইভাবে খুঁজতে খুঁজতেই সৌরভ অবশেষে ম্যাডামকে খুঁজে পেল। অনন্যা মনের আনন্দে একটি দোকানে কানের দুল দেখছে। সৌরভ মাথায় হাত দিয়ে ঘাম মুছল, তারপর ধীর কদমে অনন্যার পেছনে গিয়ে দাঁড়ালো। দাদা, এই দুলটার দাম কত? এটার দাম তো দিদি 60 টাকা। কি? এই দুলটার দাম 60 টাকা? কি বলছেন কি? এটার দাম আমি অন্য একটা দোকানে দেখলাম 40 টাকা, আর আপনি বলছেন 60 টাকা? দিদি, সব জায়গাতেই একই দাম, 60 টাকার চেয়ে কমে পাবেন না এই দুলটা। আমি জানি না, এটা আমাকে 40-এর দিতেই হবে আপনাকে। ঠিক আছে, আমারও না আপনারও না, 50 দিন। না, আমি 40-ই দেব। দিলে দিন, না হলে ছেড়ে দিন। এই নিন দাদা, 60 টাকা। বলে দোকানদারের হাতে টাকাটা ধরিয়ে দিল সৌরভ। চলো এবার, সেই থেকে তোমায় পুরো মেলায় খুঁজে যাচ্ছি, আর তুমি এখানে দুলের দাম কমাতে ব্যস্ত। তুমি কেন 60 টাকা দিয়ে দিলে দুলের জন্য? ওটার দাম 40 টাকা মাত্র। যাই হোক, অনেক হয়েছে, এবার চলো তুমি, সন্ধ্যা করি রাত হয়ে যাবে না হলে। সৌরভ অনন্যার হাত ধরে তাকে নিয়ে চলে এলো। আমি তোমাকে এদিকে পুরো মেলায় খুঁজে বেড়াচ্ছি, আর আর তুমি নাকি নিশ্চিন্তে কেনাকাটা করতে ব্যস্ত। তুমিই তো হারিয়ে গেলে কোথাও। আচ্ছা ঠিক আছে, এখন সেসব তর্ক করার সময় নেই, চলো লেকের ধারে বেঞ্চে গিয়ে বসে, ওখানে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। চলো। লেকের ধারের পরিবেশটা বেশ মনোরম। লেকের ধারের রাস্তায় বেঞ্চে অনেক দম্পতিরা বসে রয়েছেন। লেকের মনোমুগ্ধকর বাতাস মনে একটা প্রাণবন্ত অনুভূতির সৃষ্টি করছিল। সন্ধ্যার সময়ে লেকের কালো টলটলে জলে চারিদিকের আলোর প্রতিফলন দেখা যাচ্ছিল। গাছপালাগুলো বেশ মেজাজে দুলছিল। তা বলো, আজকের দিনটা কেমন কাটলো? খুব দারুণ কাটলো। তোমার কেমন কাটলো? আমারও, বিশেষ করে এই ষষ্ঠীর দিনে যে নিজের প্রিয়জনের সাথে ঘুরতে পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয়। সেটাই, কিন্তু অন্য কারোর সাথে ঘুরতে গেলে আনন্দ হতো না? সে তো হতো, কিন্তু সেই আনন্দ আর এই আনন্দের মধ্যে আকাশ পাতাল সমান তফাৎ। কেমন তফাৎ? সৌরভ এবারে মাথাটা অনন্যার কাঁধে এলিয়ে দিল, তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এই যে শান্তির জায়গাটা, এটা কি সব সময় পাওয়া যায়? আমরা হয়তো আজ সারা দিন যে আনন্দ করলাম সেটা আমরা ভুলে যাব, বা আমাদের ভুলে যেতে এক প্রকার বাধ্য হতে হবে, কিন্তু সেই আনন্দের স্মারক চিহ্ন হয়ে থাকবে স্বয়ং এই জায়গাগুলি। আমরা যখনই আবার এই জায়গায় আসবো, তখনই আবার আমাদের সেই পুরনো আনন্দ আমেজ মনে পড়ে যাবে। মনে পড়ে যাবে একসাথে কাটানো প্রতিটা ছোট বড় মুহূর্ত। সবই বুঝলাম। একটা কথা বলো তো, কখন আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়? কখন? তখনই আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয় যখন আমাদের এই আনন্দের স্মারক চিহ্ন ত্যাগ করে যেতে হয়। অর্থাৎ যখন সব আনন্দ ফুর্তি নির্বিশেষে আমরা সেই আনন্দের রেশটা কাটাই, তখন সেই আনন্দের রেশটা কাটিয়ে উঠতে আমাদের সবচেয়ে বেশি কষ্টটা হয়। এখন আমরা সারা দিন যে এত আনন্দ মজা করলাম, এরপর যখন আমরা বাড়ি ফিরবো, তখন আমাদের মনে একটা সাময়িক বেদনার সৃষ্টি হবে, যেটা অতি কষ্টদায়ক। সারা দিনের কাটানোর প্রতিটা ছোট বড় মুহূর্তের চিহ্ন ত্যাগ করে সেই আনন্দের রেশ কাটতে আমাদের কিছুটা সময় লাগে, যার জন্য আমাদের এই কষ্টটা হয়। আবার বাড়ি ফিরে নিত্যদিনের কাজকর্মে আমাদের সেসব দিনও মনে থাকে না, কিন্তু এই জায়গা সেই স্মৃতিকে বহন করে। যখনই আমরা পুনরায় সেখানে ফিরে যাই, তখনই আবার সেই স্মৃতি উজ্জ্বল নক্ষত্রের মতো প্রজ্বলিত হয়। বুঝলাম বুঝলাম। তোমার কি বাড়ি ফিরে কষ্ট হবে? তোমার কি মনে হয়? জানি। আচ্ছা, একটা কথা বলবো বলবো ভাবছি বহুদিন ধরে, কিন্তু বলে ওঠা হচ্ছে না। কি বলো? আমরা বিয়ে কবে করছি? তোমার বয়স এখন কত? 20। আমার বয়স কত বলো? 25 কি 26 বোধ হয়। 25 পড়বে নভেম্বরে। এত
এত কম বয়সে কি বিয়ে করাটা সম্ভব আদৌ? অসম্ভবের কি আছে? সেটা না, কিন্তু আর 1 বছর অপেক্ষা করতে কি আছে? কিছু না, এমনি মনে হলো তাই বললাম। বড্ড ভয় করে জানো। কিসের ভয়? জানি না, যাও। অনন্যা ঈষৎ রাগের অভিনয় করে মুখটা ফিরিয়ে দিল। আহা, আবার রাগ করছো কেন? বলো না শুনি। অনন্যা একটা দুষ্টু হাসি হেসে বলল, এই যে এই আমার বাদরটাকে হারিয়ে ফেলার ভয়। সৌরভ মৃদু হেলানো হেসে অনন্যাকে কাছে টেনে নিল ও তার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিল। আমারও তোমাকে হারিয়ে ফেলার বড্ড ভয় হয়। আমিও সেই দিনের অপেক্ষায় যত দ্রুত সম্ভব তোমাকে সম্পূর্ণরূপে নিজের বানিয়ে নেওয়ার, যাতে কোনোভাবে তোমাকে হারিয়ে না ফেলি। আমি করে নাও আমাকে নিজের। করব, যত দ্রুত সম্ভব। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে রইল। লেকের ধারে একটা ফুরফুরে মিষ্টি হাওয়া ভেসে আসলো ওদের মাঝে। প্রায় আধ ঘন্টা ওরা এভাবেই রইল, একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। চলো এবার, তোমার মা আবার চিন্তা করতে শুরু করবেন। জানো তো, বেশি রাত করে বাড়ি ফেরা তোমার বাড়িতে কেউ পছন্দ করে না। জানি আমি। একটু অভিমানের ভঙ্গিতেই বলল অনন্যা। বাড়ির লোক রাগ করলে করুক, আমি নিজের স্বামীর সাথে আছি। আমি চাইলে সারা রাত থাকবো বাইরে, কি করবে করুক। সে ওরা তোমাকে বাইরে থাকতে তো মানা করেনি। ওদের নিষেধাজ্ঞা একটাই, যে বেশি রাত অবধি বাইরে থাকা যাবে না, যার জন্য তো আমরা সকাল সকাল বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সৌরভ এবারে শক্ত করে ধরে ওকে নিজের কাছে টেনে নিল। খুব রাগ হয়েছে না তোমার? সব সময় রাগ করা। আমার কাছে থাকলে এই রাগ অভিমান সব নিমেষে মুছে দিতাম। অনন্যা ঈষৎ লজ্জা পেয়ে মুখটা এদিক ওদিক ফিরিয়ে সৌরভের দিকে না তাকিয়ে বলল, কি করছো? লোক দেখছে। দেখলে দেখুক, নিজের বউকে শাসন করছি, অন্য কাউকে না। কি আর রাগ করবে তুমি? ওই দেখো, ওদিকে লেকের ধারে লোকটা পড়ে গেছে। কোথায়? যেই না সৌরভ ওদিকে মনটা দিয়েছে, সেই অনন্যায় ওকে ফাঁকি দিয়ে বেঞ্চ থেকে উঠে একটু দূরে চলে এলো। কেমন লাগলো? কেমন বোকা বানালাম? আচ্ছা, তুমি আমায় বোকা বানালে? তোমায় নতুন করে কি বোকা বানাবো? তুমি তো বোকাই। তবে রে, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। সৌরভ অনন্যাকে ধরতে দৌড়ে গেল, ঠিক যেমন ছোটবেলায় বাচ্চারা ধরাধরি খেলে। এভাবেই কিছু দৌড়াদৌড়ির পর ওরা মেলার এক্সিট গেটের কাছে এসে দাঁড়ালো। সৌরভ হাঁপাতে হাঁপাতে বলল, কেমন লাগলো ধরাধরি খেলতে? হ্যাঁ, দারুণ লেগেছে। এবার বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। যাই তবে, টাটা। নিজের খেয়াল রেখো, ঠিক আছে? আর সাবধানে যেও। সকাল 9টা বাজে। অনন্যা নিজের রুমে বসে কি একটা করছিল। হঠাৎ মা এসে যা বলল তা শুনে অনন্যার সর্বাঙ্গ কেঁপে ওঠে প্রায়। মারে, তৈরি হয়ে নে, পাত্রপক্ষ দেখতে আসছে দুপুরে। ভালোভাবে ভদ্র মতো একটা পোশাক পরে তৈরি হয়ে যাস, কেমন? তুমি এসব কি বলছো মা? তুমি তো জানো আমি সৌরভকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। তাহলে সম্বন্ধ দেখতে কেন আসছে? তোমরা তো সবই জানো। হ্যাঁ, সবই জানি, কিন্তু তোর বাবা বললেন যে সম্বন্ধ যখন আসছে একবার দেখে নে। আমিও তোর এই কথাটা বলেছিলাম বাবাকে, কিন্তু তোর বাবা যে কিছু বললেন না। এই বলে মা ঘর থেকে বেরিয়ে গেল। অনন্যা হতবাক হয়ে চেয়ে রইল দরজার দিকে। সম্বন্ধ? সৌরভ থাকতে অন্য কাউকে বিয়ে করা তো দূর কথা, অন্য কারোর সম্বন্ধে ভাবতেও পারে না সে। এত দিনের ভালোবাসাকে সে অত সহজে ছিন্ন করে দিতে পারবে না। যা করেই হোক তাকে এই সম্বন্ধ হওয়া থেকে আটকাতেই হবে। খুবই অস্বস্তি বোধ হচ্ছিল অনন্যার। সৌরভকে একবার ফোন করার কথা ভাবল সে। হ্যালো সৌরভ, সৌরভ আমার জন্য সম্বন্ধ দেখতে আসছে আজ। ও তাই নাকি? তা আমি কি তোমার সাথে মজা করছি? না, সেটা বলছি না। তাহলে কি?
আচ্ছা ওসব বাদ দাও, ব্রেকফাস্ট কমপ্লিট? এখন একটা সিরিয়াস কথা হচ্ছে আর তোমার ব্রেকফাস্টের চিন্তা? আরে আসছে তো আসতে দাও না, বিয়ে তো হয়ে যাচ্ছে না। খুব সহজে তো বলে দিলে কথাটা, যদি হিতের বিপরীত হয়? কিচ্ছু হবে না। কিভাবে তুমি এতটা নিশ্চিত যে কিছু হবে না? গেস করলাম। ঠাট্টা করছো তুমি? আমি কিন্তু ইয়ার্কি করার মুডে নেই। যদি ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যায় তখন কি হবে? তখন আর কি, রাজি হয়ে যাও, আর কি করার আছে। অনন্যা রাগের মাথায় ফোনটা কেটে দিল আর এক আছাড় মেরে ফোনটা খাটের ওপর ফেলে দিল। সৌরভ অব্দি তার কথাকে এইভাবে ব্যঙ্গ করে উড়িয়ে দিল, তার থেকে সে এমনটা আশা করেনি। আর কেউ তাকে না বুঝুক, সৌরভ তাকে ঠিকই বোঝে। অনন্যার ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠেছিল। মনের মধ্যে জমা চাপা কষ্ট আর অস্বস্তি যেন মাথা চাড়া দিয়ে উঠেছিল। ডুকরে কেঁদে উঠতে চাইছিল অনন্যা, কিন্তু পারছিল না। তার শরীর যেন অবশ হয়ে আসছিল, গা হাত পা কেমন একটা ঠান্ডা হয়ে আসছিল। যদি কিছু একটা হয়ে যায় তবে কি করবে অনন্যা? কিভাবে একটা অজ্ঞাত ব্যক্তির সাথে সে সারা জীবন কাটাবে? এত বছরের ভালোবাসাকে সে কিভাবে নিমেষে ভুলে যেতে পারবে? এতদিনের প্রতীক্ষাকে সে কিভাবে মূল্যহীন হয়ে যেতে দেবে? না, এটা সে কিছুতেই পারবে না, কোনো মতেই সেটা হতে দেবে না। মরে গেলেও সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। সৌরভের ওপর বেশ রাগ হলো অনন্যার। বালিশে মুখ গুজে কাঁদতে থাকলো শুধু সে। এক চরম যন্ত্রণারূপে গড়িয়ে পড়তে থাকলো অশ্রুর ধারা। দুপুর 12টা। কলিং বেলের শব্দ শুনে অনন্যার শরীর বেয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। অনন্যা, নিচে নেমে আয় মা, ওরা চলে এসেছে বোধহয়। অনন্যার চোখ বেয়ে আবারও বেদনার অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ঠিক এমন সময় তার ফোনে সৌরভের একটা ফোন আসলো। অনন্যার রাগে দুঃখে কলটা রিসিভ করলো। কি চাই আপনার এখন? ওরে বাবা, ম্যাডাম তো বেশ চটেছেন। না, আমি তো নাচবো আনন্দে। হ্যাঁ, এবার তুমি সত্যিই নাচবে। মজা করো না সৌরভ। মজা করছি না আমি। তাহলে? ওহো, আর কতক্ষণ অপেক্ষা করাবে গো? আমার বাড়ির লোক যে দাঁড়িয়ে রয়েছে, এবার গিয়ে দরজাটা খোলো। আমার বাবা যে তার হবু বৌমাকে দেখার জন্য অনেক উৎসুক হয়ে আছেন। আমার বাবাকে আবার বেশিক্ষণ অপেক্ষা করালে উনি খুব ক্ষেপে যান। একদম তোমার মতোই উনি, একটুতেই রেগে যান। কথাগুলো শুনে অনন্যা কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। সে যেন এই জগতেই নেই। এই কয়েকটা মুহূর্তের জন্য সে যেন অন্য জগতে বিচরণ করছে। তার মনে তখন রাগ, অভিমান, আনন্দ, বিস্ময়ের এক মিলিত অনুভূতি, যা বলে বোঝানো অসম্ভব। অনন্যা কোনো জবাব না দিয়ে চুপচাপ ফোন কানে দিয়ে দাঁড়িয়ে রইল। ওপাশ থেকে সৌরভ বলল, বলেছিলাম না তোমাকে নিজের বানাবো যত দ্রুত সম্ভব। আমার সব ক্লান্তি, চিন্তা, অবসাদ দূর হয়ে যায় তুমি আশেপাশে থাকলে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কেমন লাগলো। আজকের গল্পের সূত্রধার আমি সূর্য। আজকের গল্প পাঠে নিগম, বিভিন্ন চরিত্রে তৃষা, দেবাঞ্জন, ঝিনুক ও সূর্য, শব্দগ্রহণে সূর্য, আবহে দীপ, পরিচালনায় টিম রাতের গল্প। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।